পিটার হাস এখানে যেহেতু এখনও পর্যন্ত লবিং করছেন উনি, তাকেই তো জবাবদিহির মধ্যে আনা দরকার যে তোমার এক্সেলারেট এনার্জির টার্মিনাল এত ঘন ঘন নষ্ট হয় কেন, ছাতকে গ্যাস ক্ষেত্র আছে সেটার একটা প্রসেস শুরু করতে পারত। এগুলি নিয়ে কিন্তু কোনো আলোচনা সরকারের মধ্যে নাই। তাদের ব্যস্ততা দেখা যাচ্ছে এলএনজি কীভাবে আরও আমদানি করা যায়। কিন্তু এই সরকারের মন্ত্রীরা আমি শুনলাম কয়েকদিন আগে তারা ওই এলাকা সফর করেছে, সুন্দরবনের জন্য আবার বিপজ্জনক আরও 3টা টার্মিনাল করবে তারা, এলএনজি টার্মিনাল করবে ওই এলাকার জুড়ে, পায়রা, তারপরে এই পয়েন্টগুলোতে যেগুলিতে সুন্দরবন এফেক্টেড হবে। যে ধরনের লোক উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছে এটাও আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। যদি এরকম গোষ্ঠীর দাপট বাড়তে থাকে, যারা সাংস্কৃতিক, যারা আনন্দ বলতে বোঝে শুধুমাত্র খাওয়া এবং কি বল যৌন তৎপরতা, তার সন্তান হচ্ছে, তার পুত্র হচ্ছেন এখন প্রধানমন্ত্রী। এখন মা যেটা করে গেলেন চুক্তি, এখন ছেলে এই চুক্তি ভঙ্গ করার জন্য কেন তার আগ্রহ তৈরি হচ্ছে, এটা তো একটা খুবই বিস্ময়কর ব্যাপার। মানে বিদেশি কোম্পানির পক্ষে কথা বলার জন্যই জ্বালানি মন্ত্রণালয়ের কিছু লোক সারাক্ষণ বসে থাকে মনে হয়। এটা একটা বিপজ্জনক বার্তা যে সরকার বিরোধী দল একটা জাতীয় স্বার্থ বিরোধী চুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে আছে। বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। জ্বালানি সংকট সহ নানা সমস্যায় দেশ জর্জরিত। উত্তরণের উপায় কী? সরকারের নীতি পরিকল্পনা কতটা সঠিক, কতটা বেঠিক, এসব নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি অর্থনীতিবিদ ও সর্বজন কথার সম্পাদক অধ্যাপক আনু মোহাম্মদ। অধ্যাপক আনু মোহাম্মদ, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। ধন্যবাদ। সরকারের 6 মাস পূর্ণ হলো। বিএনপি ক্ষমতায় আসার আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা 6 মাসেই পূরণ হওয়ার কথা নয়, কিন্তু লক্ষণটা কি দেখেন? 6 মাসে এটা তো সরকার বলছে যে আমরা তো 6 মাসের শিশু, তো বটেই 6 মাস তো শিশু বটেই। এবং আমরা নাগরিক হিসেবে একটা সরকার 6 মাস চালাচ্ছে, তাতেই আমাদের সিদ্ধান্ত পৌঁছাতে আমরা চাই না। কিন্তু শিশু 6 মাসের হলেও সেখানে যদি কিছু লক্ষণ দেখা যায়, ধরেন অসুস্থতা যদি থাকে, সেটার যদি লক্ষণ খুব খারাপ লক্ষণ দেখা যায়, তাহলে তো আমাদের চিন্তিত হওয়ার ব্যাপার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বিষয়, বিশেষত ধরেন এখন অন্তর্বর্তী সরকারের সময় বা শেখ হাসিনা সরকারের সময় যে কারণে তার উপরে মানুষ ক্ষুব্ধ হলো, এই যে তাদের অসহিষ্ণুতা কিংবা ধরেন জোর জবরদস্তি, ছাত্রলীগ যুবলীগ দিয়ে মানুষকে হয়রানি করা, পাইকারি মামলা করা, দুর্নীতি, লুণ্ঠন, এই সমস্ত যা ছিল, বিরোধী দলের উপর দমন পীড়ন, এগুলি যা ছিল, সেগুলি থেকে বেরোনোর জন্যই তো অভ্যুত্থান হলো। এবং অন্তর্বর্তী সরকারের সময় আর এক উপদ্রব দেখা গেল মব সন্ত্রাস। এবং এই মব সন্ত্রাস, তারপরে মাজার ভাঙা ইত্যাদি নানান কিছু আমরা দেখলাম। এখন নির্বাচিত সরকার আসার পরে সবাই আশা করছিল যে কিছু কিছু জিনিস পরিবর্তন হবে, যেমন ধরেন আইন শৃঙ্খলাটা ঠিক হবে, জোর জবরদস্তি, বিশ্ববিদ্যালয় মুক্ত, এগুলো হবে না। তারপরে জ্বালানি সহ অর্থনৈতিক নীতিগুলির মধ্যে কিছু বলা যায় যে গতিমুখের পরিবর্তন হবে। কারণ আওয়ামী লীগের সময় যে গতিমুখটা তৈরি হয়েছিল, আওয়ামী লীগের সময় হয়েছে তা ঠিক না, আওয়ামী লীগের আগের থেকেই হচ্ছিল, কিন্তু আওয়ামী লীগের সময় সেটা গতিমুখটা আরও তীব্রতর হয়ে মানে লুণ্ঠন, দখল, আমদানিমুখী, পরনির্ভর এই সমস্ত হয়েছিল, কমিশন বাণিজ্য। তো সেগুলির কারণে আমরা যে বিপদের মধ্যে ছিলাম সেটি গতিমুখটা পরিবর্তন হতে হবে। তো আমরা এখন চিন্তিত এটা দেখে যে গতিমুখ পরিবর্তন হচ্ছে না, মানে গতিমুখ পরিবর্তনের কোনো লক্ষণ নাই। তারপর এখন যে সংকটটা দেখা যাচ্ছে, যে গ্যাস বিদ্যুতের সংকট দেখা যাচ্ছে, এর পাশাপাশি আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের নিয়োগগুলি হচ্ছে, যেভাবে নিয়োগ হচ্ছে উপাচার্য, যে ধরনের লোক উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছে, এটাও আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ থাকবে কি না সেটা অনেকখানি নির্ভর করে উপাচার্য মানে শীর্ষ পদের গুণগত অবস্থানের উপরে। তারপরে আপনার এই যে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করা, পাইকারি মামলা, আপনার এখন অনেক মানুষ মানে লেখক শিল্পী সহ সাংবাদিক সহ অনেক মানুষ এমন সব মামলায় তারা আক্রান্ত। সবাই বুঝবে এটা কাণ্ডজ্ঞান থেকেই বোঝা যায় যে এই অপরাধ তার না। এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে তো
হত্যা এবং হত্যা চেষ্টা মামলা। হ্যাঁ, তো এগুলি তো কোনো মানে হয় না। তারপরে বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার ধরেন পাইকারিভাবে এমন অবস্থা তৈরি করা হচ্ছে, এটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যিনি নিয়মিত ক্লাস নেন কিংবা যার জ্ঞান বুদ্ধি আছে, এরকম লোক যদি ক্লাস না নিতে পারে, কিংবা একজন ডাক্তার যিনি ভালো ডাক্তার তিনি যদি ডাক্তারি করতে না পারেন, একজন শিল্পী যিনি ভালো গান গান তিনি যদি গান না গাইতে পারেন, একজন অভিনেতা অভিনেত্রী অভিনয় করতে না পারেন, তাহলে তো মুশকিল। যার সুনির্দিষ্ট অপরাধ থাকবে তার বিরুদ্ধে বিচার হবে, কিন্তু পাইকারি একটা ভয়ের অবস্থা তৈরি করা কিংবা মব সন্ত্রাস করা কিংবা পাইকারি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এটা তো গ্রহণযোগ্য না। এই সরকার তো বলছে যে তারা কোনো মামলা দেয়নি। হ্যাঁ, নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন হয়নি। ওই অন্তর্বর্তী সরকারের সময় তখন সরকার থেকে বলা হতো আমরা তো মামলা দিইনি। এটা আওয়ামী লীগও কিন্তু বলতো, আওয়ামী লীগ তো সরকার থেকে মামলা দেয় নাই কেউ। আওয়ামী লীগের লোক যারা মামলা দিচ্ছে সেই মামলাটা কোন মামলা থানা গ্রহণ করবে কোন মামলা গ্রহণ করবে না, এটা থানার লোকজন তো বোঝে। মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়েছিল, সরকার দেয় নাই। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে কারা দিল? অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেল যে অন্তর্বর্তী সরকারের সময় তো তিনটা দল আসলে সরকার চালাইতো। একটা হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। তো জামাতের দাপটটাই বেশি ছিল। তো তাদের লোকজন বিভিন্ন জায়গায় ধরেন এই যে অন্তর্বর্তী সরকারের সময় মেয়েদের উপরে হামলা, তারপরে এইগুলি যেগুলি হইতো এগুলি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। দাপট এমন ধরনের দাপট, ধরেন আপনি গণ অভ্যুত্থানটা একটা সৃজনশীলতার কিন্তু একটা বড় ব্যাপার ছিল। আপনার গান হয়েছে অনেক, গ্রাফিতি হয়েছে অনেক, নাটক হয়েছে, ছোট তথ্যচিত্র হয়েছে। দেখা যাচ্ছে যে এমন কিছু গোষ্ঠীর দাপট দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় ছিল, এই সরকারের সময় সেটা পরিবর্তন হয়নি। যারা গান পছন্দ করে না, গান বন্ধ করে দিচ্ছে, কনসার্ট বন্ধ করে দিচ্ছে, নাটক বন্ধ করছে, চলচ্চিত্র বন্ধ করছে। মাজার দরগার উপরে আক্রমণ আছে, তার মাজার দরগা বাউল এরা যারা ধরেন আল্লাহ রসুলের নাম নিয়েই করছে, তাদের উপরে হামলা হচ্ছে। মানে একটা নির্দিষ্ট ধরনের ধর্মীয় গোষ্ঠী যারা যে কোনো আন্দোলন সংগ্রাম তো সংস্কৃতির উচ্চ স্তরে যাওয়ার কথা, মানুষকে নেয়ার কথা, কিন্তু এই এত বড় গণ অভ্যুত্থানের পর আমাদের এই সাংস্কৃতিক ক্ষেত্রে কি বলে বিপর্যয় ডেকে এটা একটা দুঃখজনক পরিস্থিতি আমাদের এখানে দেখা যাচ্ছে যে সরকারের ভেতর থেকে তারা সমর্থন পাচ্ছে কিছু। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখতাম যে সরকারের সময় একটা ধর আপনার পরিষ্কার মনে আছে যে ছায়ানট উদ্দিচি, প্রথম আলো, ডেইলি স্টারের উপর আক্রমণ হচ্ছে, সরকারের বাহিনীর সামনে দাঁড়ানো চুপচাপ, তারা কিছুই করছে না। এটা কি করে হয়? মানে আপনি এই হামলাগুলি তো আকাশ থেকে পড়ে না, হঠাৎ করে হয় না। এটা তো প্রস্তুতি ছিল, তারা অনেকক্ষণ দাঁড়ানো ছিল, তারা ঘোষণা দিয়ে আসছে, ফেসবুকে ঘোষণা দিচ্ছে, তারপরে সরকারের লোকজন কিছু করছেন। তো এগুলি আপনি যেটা বললেন যে ঠিকই 6 মাসে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু 6 মাসের মধ্যে এই গতিমুখের পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি না, গতিমুখের পরিবর্তনটা দেখা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে এই সমস্ত অবস্থার পরিবর্তন, যেমন আমি নিয়োগের কথা বললাম একটা, কিংবা এই যে গান বাজনার উপর আক্রমণ, সাংস্কৃতিক তৎপরতার উপর আক্রমণ। এর মধ্যে কিছু ভালো ঘটনা দেখেছি, সেটা অবশ্য বলতে হবে যে স্কুল পর্যায়ে খেলাধুলা, একটা মেয়েদের খেলার ব্যাপারে কিছু ভালো উদ্যোগ হয়েছিল, এবং স্কুলে প্রাইমারি স্কুলে মেয়েদের কি বলে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, এগুলি ধরেন এই ধারাটাকে বিকশিত করতে হবে, যাতে এই যদি এরকম গোষ্ঠীর দাপট বাড়তে থাকে, যারা সাংস্কৃতিক, যারা আনন্দ বলতে বোঝে শুধুমাত্র খাওয়া এবং কি বলে যৌন তৎপরতা, এছাড়া যদি তাদের সঙ্গীত কিংবা নাটক, সৃজনশীল কাজ, শিল্পকলা কোনো কিছুর মধ্যেই তাদের আগ্রহ নেই, এদের দাপট তো বাড়তে দিলে হবে না। এটা সরকারের এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আর পরিস্থিতি এমন যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে তারা একটা আয়োজন করেছে, ডিআইজি, চট্টগ্রাম অঞ্চলের যে ডিআইজি তিনি আসবেন, তাকে সংবর্ধনার উপলক্ষে বা তার আগমন উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেটি মাদ্রাসার শিক্ষার্থীরা সেটা বন্ধ করে দিয়েছে, এবং সেটা নিয়ে সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, এটা তো এখন ধরেন ব্রাহ্মণবাড়িয়াতে এমনি খুবই সাংস্কৃতিকভাবে খুবই ঐতিহ্যমণ্ডিত জায়গা, ওস্তাদ আলাউদ্দিন খাঁর জায়গা এবং অন্যান্য। সেইখানে এখন আমি এটা যদি এরকম হয় যে হ্যাঁ তাদের এই শব্দ হচ্ছিল, তাদের মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হচ্ছে, এইটা তো একটা রাতে একটা নির্দিষ্ট সময়ের পরে তো এই ধরনের হওয়া উচিত না, শব্দ যাতে অন্যদের ডিস্টার্ব করা উচিত না। এইটা যারা
আয়োজক। ধর্মীয় অনুষ্ঠান করে তাদেরও মনে রাখা দরকার, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদেরও মনে রাখা দরকার যে রাতে একটা নির্দিষ্ট 9টা-10টার পরে এই ধরনের মাইক ব্যবহারটা একেবারে বন্ধ হয়ে যাওয়া উচিত, কোনো মাইক ব্যবহার হওয়া উচিত না। সেটা কি হয়েছে আমি জানি না, কিন্তু এইটা যে এই যে ঘটনাটা ঘটলো এটা তো একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কিন্তু শুধুমাত্র ওইখানে না, তো আমরা অন্য জায়গাতে আমরা দেখলাম যে কনসার্ট হওয়ার আগেই কনসার্ট বাতিল হয়ে যাচ্ছে, হয় নাই, তারপরে সিদ্ধান্ত নিয়েছে নাটকের বাতিল হয়ে যাচ্ছে, খেলা এবং যাত্রাপালা তো নেই বললেই চলে এখন। যাত্রাপালা তো আগে থেকেই বন্ধ হয়ে গেছিল। এটা আওয়ামী লীগ আমলেও এই সমস্যাটা দেখা দিছিল যে যাত্রাপালা, এবং এগুলির কিছু কিছু উৎস আপনি আওয়ামী লীগ সময়ে পাবেন, কারণ এরা তো আকাশ থেকে পড়ে না, এরা তো সমাজের মধ্যেই ছিল এবং এরা পৃষ্ঠপোষকতা পায় কোনো না কোনোভাবে, প্রশাসন থেকে পৃষ্ঠপোষকতা পায়। তো 6 মাসে এটা হচ্ছে একটা বড় আপনার উদ্বেগের বিষয়। এবং আমরা এটা ধরেন এটা নিয়ে সরকারের তো ভূমিকার একটা, সরকারের ভূমিকাই তো গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রীয় ভূমিকাটা তো সরকারের। আরেকটা উদ্বেগের জায়গা হচ্ছে এই যে জ্বালানি যেটা কথা বললেন। আচ্ছা, জ্বালানিতে আসছি যে 6 মাসের এই সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হলো। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বলাটাও ঠিক হবে না, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো এবং সেখানে জ্বালানি সরবরাহ ব্যাহত হলো এবং বাংলাদেশ একটা সংকটে পড়লো, প্রথমে গ্যাস তেল নিয়ে। পরবর্তীকালে সেই সংকট কিছুটা উত্তরণ ঘটলেও এখন গ্যাসের ভয়াবহ, গ্যাস এবং তেল দুটোই, জ্বালানি তেল, এবং আমাদের সরবরাহ ব্যবস্থা একেবারে বিপর্যস্ত, কলকারখানা বন্ধ এবং শিল্প অনেক জায়গায় রেশনিং ও অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতি উত্তরণে জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু তিনি ঘোষণা করেছেন যে আমাদের হয়তো ফুলবাড়ি যে কয়লা কেন্দ্র আছে সেখান থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে হবে, নাহলে আমরা সংকট থেকে বেরিয়ে আসতে পারবো না। আপনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে, একজন বিশেষজ্ঞ হিসাবে বলুন যে এটির সম্ভাবনা কতটা আর এর বিপদ কতটা। টুকু সাহেব এটা নিশ্চয়ই এটার সাথে একমত, কিন্তু টুকু সাহেব এটা বলেছেন অর্থমন্ত্রী, মানে পাবলিকলি কথাটা বলেছেন, নিশ্চয়ই ভিতরে কথাবার্তা হচ্ছে। তো এটা হচ্ছে এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগলো, কারণ এইটা এই ফুলবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ, মানে কয়লার যে খনি, উন্মুক্ত খনি, সেটার কত রকম ক্ষতি, এবং সেটা যে কোনোভাবেই একটা মানে সামাল দেওয়ার মতো কোনো প্রকল্প ছিল না এটা। মানে আমাদের পানি সম্পদ শেষ করে, আবাদি জমি শেষ করে, কয়েক লক্ষ মানুষকে উচ্ছেদ করে এবং পুরো উত্তরবঙ্গকে একটা ধ্বংসযজ্ঞ করে যে কয়লাটা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল তখন, সেই কয়লা শতকরা 80% বিদেশে রপ্তানি করা হতো, মানে কয়লাটা বাংলাদেশেও ব্যবহার হতো না। এরকম একটা প্রকল্পের বিরুদ্ধে মানুষ জীবন দিয়ে ওটাকে ঠেকিয়েছেন। তারপরে বিভিন্ন সরকারের সময় এই চেষ্টাটা অব্যাহত ছিল, কিন্তু ওই কোম্পানির কোনো লাইসেন্স ছিল না। সেই কোম্পানি বেআইনিভাবে শেয়ার মার্কেটে ব্যবসা করছে এতদিন ধরে, এই আওয়ামী লীগ সময় করতো, এবং শেয়ার মার্কেটে ব্যবসা করে এখনও করে। আপনি চিন্তা করেন, এখানে বঙ্গভবন আমি নিয়ে যদি এখন শেয়ার মার্কেটে তুলি কিংবা এখানকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আমার নামে করি, এটা টাউট বলবে লোকজন, ওই টাউট তৎপরতা চলছে। এবং সেইখান থেকে যে পয়সাটা আসে, সেই পয়সাটা সরকারের মধ্যে প্রভাবশালী লোকজনকে তারা দেয় বলেই তারা এখন পর্যন্ত করতে পারছে এটা। এই সরকারের দায়িত্ব ছিল যে এই অবৈধ তৎপরতাটা বন্ধ করা, সেটা না করে উল্টো দেখা যাচ্ছে যে তাদের এজেন্ডা অনুযায়ী নাচছে। এবং সেটা আরও বিস্ময়কর এই কারণে যে ফুলবাড়ি কয়লা খনি উন্মুক্ত খনি হবে না মর্মে যে চুক্তিটা করা হয়, 2006 সালে একটা গণঅভ্যুত্থান হয়, সেখানে 3 জন নিহত হয়, শতাধিক আহত হয়, এবং তারপরে খালেদা জিয়ার সরকার তখন ক্ষমতায়, এবং খালেদা জিয়ার সরকার এই আন্দোলনকারীদের সাথে চুক্তি করেন যে উন্মুক্ত খনি বাংলাদেশের কোথাও হবে না, কারণ বাংলাদেশের জনবসতি, বাংলাদেশের পানি সম্পদ, আবাদি জমি নিয়ে উন্মুক্ত খনির অবস্থা নাই, জনসম্মতি ছাড়া অন্য কোনো কিছু করা হবে না। এখন তার সন্তান হচ্ছে, তার পুত্র হচ্ছেন এখন প্রধানমন্ত্রী। এখন মা যেটা করে গেলেন চুক্তি, এখন ছেলে এই চুক্তি ভঙ্গ করার জন্য কেন তার আগ্রহ তৈরি হচ্ছে, এটা তো একটা খুবই বিস্ময়কর ব্যাপার। আর বস্তুনিষ্ঠভাবে দেখলে দেখা যায় যে ওইটা কোনোভাবেই কোনো টেকসই কিংবা বাস্তবায়নযোগ্য কোনো প্রকল্প না। এই যে কথাটা বললেন যে এটা আমরা উপায় নাই সেজন্য আমাদের করতে হবে,
এইটা আসলে করা যাবে না, যাবেই না করা। এক তো আপনি বাস্তবতা সম্ভব না, আর ওইখানে যে জনমতটা তৈরি আছে সেখানেও সম্ভব না। এখন এই সরকার কি করতে পারতো এই ক্রাইসিসে, সেটা আপনি এখন জিজ্ঞেস করবেন আমাকে যে তাহলে সমাধান কি। এই সরকার গত 6 মাসে যেভাবে এই জ্বালানি বিদ্যুৎ নিয়ে কাজ করেছে, সমস্যাটা সেখানেই তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে কিছু সমস্যারও তৈরি হয়েছে আওয়ামী লীগ আমলে। আপনার বাংলাদেশের নিজেদের যে সম্পদ আছে, গ্যাস সম্পদ, আমাদের জন্য আমরা একটা সরকারের মহাপরিকল্পনা যেটা ছিল, সেই মহাপরিকল্পনা সর্বনাশ করেছে। 2010 সালে এটা করে। সেই সালে বোধহয় জ্বালানি নীতি ঘোষণা করা হয়েছে। জ্বালানি মহাপরিকল্পনা। এবং আপনি শুনলে, দর্শকরা যারা জানেন না তারা জানলে অবাক হবেন যে আমাদের এই জ্বালানি মহাপরিকল্পনাটা করেছে জাপানের 100 ভাগ লোক। মানে জাপানের জাইকা নামে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান করেছে, বাংলাদেশের কেউ ছিল না তার মধ্যে। সেই মহাপরিকল্পনায় বলা হয়েছে এলএনজি আমদানি করতে হবে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে। আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি, করে আমরা পাল্টা একটা মহাপরিকল্পনা করেছি 2017 সালে প্রকাশ করেছি। আমরা মানে আপনারা তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে করেছিলাম। এবং সেখানে আমাদের দেশের এক্সপার্টরা ছিলেন, প্রবাসী এক্সপার্টরা ছিলেন, তারপরে আমাদের বিদেশি যারা স্বাধীনভাবে কাজ করেন তাদের নিয়েও আমরা কনসালটেশন করে এটা করেছি। ওইখানে আমরা দেখিয়েছি যে বাংলাদেশের যে সম্পদ, সম্ভাবনা, জনবসতি, ভূপ্রকৃতি, সমস্ত কিছু বিচার বিবেচনায় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাংলাদেশের গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করে সেটার শতভাগ মালিকানা নিজেরা ব্যবহার করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিটা ক্রমাগতভাবে বৃদ্ধি করা। এই দুইয়ের সংমিশ্রণটাই হলো বাংলাদেশের জন্য সর্বোত্তম পথ। এই পথে যদি অগ্রসর হইতো তাহলে কি হইতো, আপনার আমদানি নির্ভরতা থাকতো না। আমদানি নির্ভরতা না থাকলে আপনি ইরান যুদ্ধ হোক আর যেখানে খুশি যুদ্ধ হোক, আপনার তো ওই আমদানি নির্ভরতা থাকবে না। আপনার নিশ্চয়ই মনে আছে 90 দশকের শেষ থেকে বাংলাদেশের এই গ্যাস, যে গ্যাসের জন্য আমরা এখন ক্রাইসিসে আছি, এই গ্যাস সম্পদ রপ্তানি করার জন্য যে উন্মাদনা তৈরি করা হয়েছিল। মার্কিন কোম্পানি ভারতে রপ্তানি করতে চায়, ভারত এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস অ্যাক্টিভ, বিশ্বব্যাংক, এডিবি অ্যাক্টিভ, বাংলাদেশের কিছু আমলা, কিছু অর্থনীতিবিদ, কিছু মন্ত্রী, তারা সাংঘাতিক রকম উন্মাদনা, কিছু মিডিয়া একটা পাগলের মতো তারা উন্মাদনা তৈরি করেছিল যে এটা ছাড়া বাংলাদেশ বাঁচবেই না। তারা তো বলছিলেন যে বাংলাদেশ নাকি গ্যাসের উপর ভাসছে। সেই সময় এইটা নিয়ে আন্দোলন হয় এবং এই তেল গ্যাস কমিটি থেকেই আন্দোলনটার নেতৃত্ব দেওয়া হয়েছিল। সেই আন্দোলন জনপ্রতিনিধি এত শক্তিশালী ছিল যে ওইটা তারপরে তারা করতে পারেনি। কিন্তু ওই যে গোষ্ঠীগুলির আধিপত্যটা আমরা দূর করতে পারিনি। তার ফলে তারা যখন গ্যাস রপ্তানি করতে পারলো না তখন কয়লা রপ্তানি দিয়ে গেল, সেটাও যখন পারলো না তখন তারা আমদানি নির্ভর সমস্ত কিছুর মধ্যে গেল। এখন ধরেন এগুলির বোঝা তো এই সরকারের উপরে আছে। দেখা গেল অন্তর্বর্তী সরকার এসে তারা গণ অভ্যুত্থানের কথা বলছে, কিন্তু গণ অভ্যুত্থান অনুযায়ী তো তাদের কিছু জনস্বার্থ নিয়ে কাজ করার কথা, তারাও ওই একই লাইনে গেল। ফুলবাড়ির কথা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় প্রথম বলা শুরু হয়েছে। এবং তারপরে এই সরকার আসার পরে কি কি করতে পারতো 6 মাস, আমি যেটা মনে করি কি কি করতে পারতো, যেমন ধরেন ভোলার গ্যাস আবিষ্কার করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান, এখন পর্যন্ত পড়ে আছে অব্যবহৃত। ওই গ্যাসটা বাংলাদেশের, ওই গ্যাসকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র করা কিংবা ওই গ্যাসটার পাইপলাইনে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য উদ্যোগটা সরকার শুরু করতে পারতো। ছাতকে গ্যাস ক্ষেত্র আছে, সেটার একটা প্রসেস শুরু করতে পারতো। এগুলি নিয়ে কিন্তু কোনো আলোচনা সরকারের মধ্যে নাই। তাদের ব্যস্ততা দেখা যাচ্ছে এলএনজি কীভাবে আরও আমদানি করা যায়, অথচ এলএনজিটা কেন নষ্ট হয়ে এতদিন কেন ঠিক করতে লাগে সেই প্রশ্নের জবাব কিন্তু আমরা পাইনি। বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে কয়লা ভিত্তিক টার্মিনাল কেন নষ্ট, হ্যাঁ, বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে সুন্দরবন বিনাশ করে এই যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হলো, সেগুলি কেন চলে না সেটারও জবাব নাই। এবং এই সরকারের এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এই গৌরবের কাহিনী, সেটা নিয়েও আমরা দেখছি যে সেটারও চলছে। আরেকটা কথা বলি যে রিনিউয়েবল এনার্জি, এই সরকার যেটা করতে পারতো, রিনিউয়েবল এনার্জির একটা সূত্রপাত করতে পারতো। আচ্ছা, একটা অভিযোগ আছে যে আপনারা আন্দোলন করে তো ফুলবাড়ি গ্যাস উত্তোলন বন্ধ করলেন, কিন্তু আপনারা রামপাড়ে তো সেখানে গ্যাস বলে তো এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধ করতে পারলেন না। পারি নাই। এবং একটা বলা হয় যে
ফুলবাড়ির যখন গ্যাস কয়লা উত্তোলনের কথা হয়েছিল তখন বিএনপি সরকার ছিল, আর পরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছিল আওয়ামী লীগ সরকার। তা আপনাদের আন্দোলন সংগ্রামে কি কোনো না আন্দোলন সংগ্রামে আপসকামিতা ছিল পরবর্তীকালে? রামপালের প্রশ্নই আসে না, কারণ রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলন অনেক বেশি দীর্ঘ ছিল এবং অনেক বিস্তৃত ছিল। আমরা 2012-13 থেকে শুরু করে প্রায় 8-9 বছর ধরে এই আন্দোলন একটানা এইরকম দীর্ঘ সময় আন্দোলন আর কোনোটা হয়নি এবং এটা বিস্তৃত হয়েছিল পর্যন্ত। কিন্তু একটা সরকার যদি কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে এবং সমস্ত কিছু যদি, সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত আইন বিধি ব্যবস্থা, সমস্ত কিছু যদি একটা স্বৈর শাসনের একটা চূড়ান্ত রূপ হয়, যেটা হয় সেটাই হয়েছে। তবে তারপরেও আন্দোলনের কারণেই কিন্তু রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কিন্তু 2 ইউনিটে হওয়ার কথা ছিল। এই আন্দোলন যখন প্রবল ছিল সেটার চাপে একটা ইউনিট তারা বাতিল করে সেখানে ঘোষণা করেছিল যে ওইখানে নবায়নযোগ্য জ্বালানি হবে, মানে সোলার পাওয়ার প্ল্যান্ট হবে। এটি কিন্তু আন্দোলনের ফসল। সেই জায়গাটাও কিন্তু খালি পড়ে আছে। এই সরকারও, অন্তর্বর্তী সরকারও শুরু করতে পারত, আওয়ামী লীগ সরকার সেটা শুরু করেনি, অন্তর্বর্তী সরকারও শুরু করতে পারত। এই সরকারও নির্বাচিত হয়ে প্রথমে এই কাজটায় হাত দিতে পারতো যে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছি। কিন্তু এই সরকারের মন্ত্রীরা, আমি শুনলাম কয়েকদিন আগে, তারা ওই এলাকা সফর করেছে। সুন্দরবনের জন্য আবার বিপজ্জনক আরও 3টা টার্মিনাল করবে তারা, এলএনজি টার্মিনাল করবে ওই এলাকার জুড়ে, পায়রা, তারপরে এই পয়েন্টগুলোতে যেগুলিতে সুন্দরবন এফেক্টেড হবে। সেখানে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির কাজটা যদি শুরু করতো, যেমন নবায়নযোগ্য জ্বালানির পাকিস্তান একটা ভাঙাচোরা দেশ, কত রকম তার ঝামেলা, সেই পাকিস্তানও এখন নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের থেকে অনেক ভালো। তাদের মোট বিদ্যুৎ উৎপাদনের 25% তারা নবায়নযোগ্য জ্বালানি। কিন্তু এই সরকার তো নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিয়েছে। গুরুত্ব দেওয়ার কোনো রিফ্লেকশন তো পাওয়া যাচ্ছে না, মানে গুরুত্ব অনুযায়ী তো কাজটা করতে হবে। যেমন ধরেন একটা কাজ হইল যে শুল্ক, আপনি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জিনিসপত্র আনবেন, শুল্ক দিতে হবে না। নবায়নযোগ্য জ্বালানি জিনিসপত্র আনবেন, শুল্ক দিতে হবে। এই গত বাজেটে বলা হলো যে সোলার প্যানেলের উপরে শুল্ক থাকবে না, কিন্তু পেছনে আবার এমন সব কন্ডিশন দেওয়া হয়েছে যে বড় বড় কোম্পানি ছাড়া কেউই সুবিধা পাবে না। সারা পৃথিবীতে এখন যেটা হচ্ছে যে সোলার প্যানেল, আপনি এই যে পাকিস্তানেও হয়েছে, ভিয়েতনাম 1 বছরের মধ্যে, আমাদের তো সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় 15-16 হাজার মেগাওয়াট, ভিয়েতনাম 1 বছরের মধ্যে শুধুমাত্র সোলার প্যানেল পাওয়ার থেকে, মানে সৌর বিদ্যুৎ থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। তার মানে আপনি যদি এর দিকে সরকার যদি সিরিয়াস থাকতো তাহলে প্রথম থেকে শুরু করলে 6 মাস পার হয়ে গেছে, 1 বছরের মধ্যে কিন্তু 11,000 মেগাওয়াট করছে। ফুলবাড়ির দিকে তাকায় যে হাহাকার করা, মানে কোম্পানির স্বার্থে হাহাকার করা, কিংবা ওই যে টমিশনের লোকজনদের নিয়ে না ছোটাছুটি করা, সেগুলি না করে একটা হলো আমাদের গ্যাস যেটা আছে সেটাকে ব্যবহার করা, গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়ানো, তারপর রিনিউয়েবল এনার্জির জন্য ফুল মনোযোগটা দেওয়া, এগুলি দিলে কিন্তু এই 6 মাসের মধ্যে এরকম ক্রাইসিস তৈরি হয় না। এই মুহূর্তে আপনি যে প্রস্তাব দিলেন, যেসব পরামর্শ দিলেন, সেটা বাস্তবায়ন করতেও সময় সাপেক্ষ, কিন্তু এখন তো আমি যেগুলি পরামর্শ দিলাম সেগুলি তুলনামূলকভাবে কম সময় লাগবে। তারা যদি ফুলবাড়ির দিকে তাকায় থাকে সেহেতু কোনো সমাধান হবে না, সেটা সমাধান হবে না। কিন্তু এখন কথা হচ্ছে এই মুহূর্তে তো আমদানির বিকল্প নেই। এই মুহূর্তে আমদানি যেটা আছে, আমদানিটাও আপনি ধরেন যে সমস্ত আমদানিটা কোথায় ঠেকাচ্ছে, যেমন আমদানি এলএনজি টার্মিনাল কেন ফাংশন করে না? এই এলএনজি টার্মিনাল, 2টা এলএনজি টার্মিনাল আছে। একটা হচ্ছে মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি, সেটার আবার প্রধান ব্যক্তি হচ্ছে পিটার হাস, আমাদের এখানে রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূতরা যে লবিস্ট হিসেবে কাজ করে এটা আমরা জানি, কিন্তু একেবারে ফর্মালি উনি লবিস্ট হিসেবে কাজ করছেন। সেই কোম্পানি থেকে এই টার্মিনালটা আনা হয়েছিল 23 সালে হাসিনা আমলে। সেইটা অনেক পুরনো একটা টার্মিনাল। আরেকটা টার্মিনাল হলো সামিটের টার্মিনাল। তো অন্তর্বর্তী সরকার আসার পরে এই টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণ কিংবা অন্যান্য বিষয় পিটার হাস এখানে যেহেতু এখনও পর্যন্ত লবিং করছেন উনি, তাকেই তো জবাবদিহির মধ্যে আনা দরকার যে তোমার এক্সেলারেট এনার্জির টার্মিনাল এত ঘন ঘন নষ্ট হয় কেন, কিংবা গ্যাস সাপ্লাইটা বন্ধ। এখন তো এক্সেলারেট এনার্জি বন্ধ, সামিটের একটা টার্মিনাল আছে সেটাও এক্সেলারেট এনার্জি চালায় এখন। তো তাইলে যে কোম্পানি এইরকম বিপদে ফেলছে বাংলাদেশকে,
সেই কোম্পানির উপরে ভর করে এই সরকার আবার পিটার হাস্কের উপর ভর করে আরও চুক্তি করতে চাচ্ছে। এটা তো কোনো সমাধানের রাস্তা হতে পারে না। সমাধানের রাস্তা হবে যে আমাদের হচ্ছে যে সমস্ত গ্যাস কূপ টুপ আছে সেগুলো ঠিকঠাক করার ব্যাপারে জরুরি গুরুত্ব দেওয়া দরকার ছিল। ভোলার ব্যাপারটা খুব গুরুত্ব দেওয়া দরকার ছিল। এবং আমদানি ভোলায় কি পরিমাণ ভোলার গ্যাস 2 ট্রিলিয়নের বেশি আছে। মানে ওইটা দিয়ে আপনি কয়েক বছরের জন্য কোনো চিন্তাই করতে হবে না বিদ্যুৎ উৎপাদনের। ওইটা যদি যথাযথভাবে কিন্তু সেটা উৎপাদন করে আপনার এলএনজির মাধ্যমেও তো না, দেশের অন্য স্থানে- অনেকগুলি পথ আছে। একটা হচ্ছে আপনি গ্যাস এলএনজির মাধ্যমে আনতে পারেন, গ্যাস পাইপলাইনের মাধ্যমে আনতে পারেন, অথবা ওইখানে আপনি যদি বিদ্যুৎ কেন্দ্র করেন, হ্যাঁ, সেটা হতে বিদ্যুৎ কেন্দ্র করে আপনি ন্যাশনাল গ্রিডে যোগ করলেন। ছাতক, যেখানে ট্যাংরাটিলা একটা বিদেশি কোম্পানির কারণে ট্যাংরাটিলা বিস্ফোরণ হয়েছিল, তার পাশে ছাতকে তো গ্যাস ক্ষেত্র, একটা বড় গ্যাস ক্ষেত্র আছে। সেই গ্যাস ক্ষেত্র এখন পর্যন্ত ব্যবহার হয় নাই। এখন যেটা হয়, আমরা আগের সরকারের সময় দেখেছি যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান অনুসন্ধান উত্তোলনে আগায় থাকবে, এটাতে মনে হয় যে সরকারেরই সমস্যা। সরকার খালি বিদেশি কোম্পানি খোঁজে। তো বিদেশি কোম্পানি খোঁজার তোমার খুঁজতে 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 বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে হবে। মানে বিদেশি কোম্পানির পক্ষে কথা বলার জন্যই জ্বালানি মন্ত্রণালয়ের কিছু লোক সারাক্ষণ বসে থাকে মনে হয়। এই সময় সাপেক্ষ, মানে এই গতিমুখটা পরিবর্তন হয় নাই। এখন এইটা ঠিক করার জন্য এখনকার যে সেটা হলো টার্মিনালটা ঠিক করতে হবে, এবং যে গ্যাস সাপ্লাইটা এলএন যেটা আসছে সেই এলএন যেটা আনতে হবে, আর আমাদের গ্যাস কূপ যেগুলো আছে, কানেকশন যেগুলো আছে, সেগুলো মেরামত করতে হবে। এখন সরকার কথাবার্তা বলার মতো কিছু প্রলাপ ভাব আছে। যেমন ধরেন এই অটো রিক্সা, তারা এই চার্জ দিয়ে অনেক বিদ্যুৎ নিয়ে দিচ্ছে, এটা বন্ধ করে দিতে হবে। এখন এটা আবার পাল্টা কথা আসছে, তাহলে এসি চলছে, সেটা অনেক করছে। বিদ্যুৎ যাচ্ছে। এই সমস্ত কথাবার্তা দিয়ে তো হবে না। এখন তো সরাসরি সাপ্লাই সাইডটা দেখতে হবে। ডিমান্ড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, কিন্তু সাপ্লাই সাইডটাই তো সরকারের। আচ্ছা, গ্যাস সংকট যখন চলছে তখন আমরা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বাসা বাড়ি এবং যানবাহনের জন্য গ্যাস সরবরাহ মানে চলছে। বাসা বাড়িতে কোনো গ্যাস নাই তো এখন। পুরনো যে লাইন আছে পুরোনো লাইনগুলিতে কোনো গ্যাস নেই। আমার বাসায় তো পুরোনো বাসার পাইপ লাইন গ্যাস, কোনো গ্যাস নেই। এখন এই গ্যাস না থেকে এটা অনেক আগে থেকেই তারা গ্যাসের ক্রাইসিসটাও একটা অনেককে সুবিধা দেওয়ার জন্যই করা হয়েছিল। অনেক আগে ওই নসরুল হামিদ যখন মন্ত্রী ছিলেন, হ্যাঁ আপনারা এলপিজি ব্যবসা, এলপিজির দিকে তাকান, এলপিজি ব্যবহার করতে হবে। এলপিজি ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এলপিজি ব্যবসা করে, সুতরাং তাদের ব্যবসা দিতে হবে। তো ওগুলি, এই ক্রাইসিসটা কিন্তু তখন থেকে কিছু কিছু আর্টিফিশিয়াল ক্রাইসিসও তৈরি করা হয়েছে। এখন বাসাবাড়িতে সেরকম নাই, আর বাসাবাড়ির পরিমাণটা খুব বেশি ছিল না। যানবাহনে আছে, যানবাহনের সেটা তো, যানবাহনে তো এখন গ্যাসের ক্রাইসিস। সরকার চাইলেও কি বন্ধ করতে পারবে? না, এক একটা গাড়ি বসে থাকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বসে থাকে, এটা তো কোনো হবে না। আচ্ছা, এখন একটু অন্য বিষয়ে আসি। আপনি বলছিলেন যে শিক্ষাঙ্গনের কথা। 24-এর গণঅভ্যুত্থানের তো শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা, এবং তারা তো একটি উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত শিক্ষা কারিকুলাম এবং শিক্ষাঙ্গনে একটা সুষ্ঠু পরিবেশ, সেটা কি এসেছে? না, সেটা আসে না। একটা পরিবর্তন আছে, যে একটা অত্যাচারী ব্যবস্থা যেটা ছিল, এই যে গেস্ট রুম কালচার, গণরুম, গেস্ট রুম, এই সমস্ত যেগুলি ছিল, ওই অত্যাচারী বাহিনীটা এখন নাই। কিন্তু হয়রানি আছে, কিছু কিছু হয়রানি আছে, কিন্তু ওই অত্যাচারটা না থাকাটা একটা বড় রিলিফ। কিন্তু অন্যদিকে যেটা হয়েছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিবর্তনের আশাটা ছিল, যেমন প্রশাসনের মধ্যে এমন লোকজন আসবে যারা শিক্ষার প্রতি যথেষ্ট মনোযোগী, সেটা হয় নাই। তারপরে ছাত্র সংসদের নির্বাচনেও কিছু নির্বাচিত প্রতিনিধি আসছে যারা আগে তাদের পরিচয় প্রকাশিত ছিল না, তাদের ভূমিকাটাও খুবই মানে হতাশাব্যঞ্জক আর কি, হতাশাব্যঞ্জক, এবং শিক্ষার্থীদের জন্য খুব বেদনাদায়ক, কারণ তাদের ভোটে তারা নির্বাচিত হয়েছে। শিক্ষার্থীরা কি সিদ্ধান্ত নিতে পারেন কে শিক্ষকতা করবেন না করবেন? না, শিক্ষকদের, হ্যাঁ, এই ধরনের ছাত্র সংসদের কিছু কিছু লোকজন তারা গিয়ে এমন সব দাপট তৈরি করার চেষ্টা করছে। তো এটা সাধারণ শিক্ষার্থীরাও এখন দুঃখিত যে তারা এই ধরনের লোককে ভোট দিয়েছে না জেনে। তো যাই হোক, পরিস্থিতিটা এটা সরকারের উপরে অনেকখানি, যে উপাচার্য নিয়োগটা একটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল, সেটা যথেষ্ট। আমি যেটা আগে বললাম, এটা আরেকটা বিপদের জায়গা হলো যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে নতুন, তাদের কোনো অবকাঠামো নাই, না থাকার ফলে বড় অঙ্কের বাজেট আছে, সেখানে বরাদ্দ আছে কনস্ট্রাকশনের জন্য। এইটা আমি মনে করি বিপদের একটা উৎস। ওই বাজেট বরাদ্দর কারণের উৎস না লুণ্ঠনের উৎস?
ওই তো বিপদের ওইখান থেকেই তো আমাদের বিপদটা হচ্ছে, ওইটাই হলো আকর্ষণ করছে আর কি। এই সরকার তো কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণা করেনি, বন্ধ করবে দেবে না, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে বাজেট বরাদ্দ ছিল কনস্ট্রাকশনের জন্য, ধরেন 1,500 2,000 থেকে শুরু করে 5,000 7,000 8,000 কোটি টাকার মতো বাজেট বরাদ্দ কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আছে। তো এইটা হওয়ার ফলে যেটা হয় যে ওইটাই আকর্ষণ করে, দেখা যাচ্ছে দলের মধ্যেই, সরকারি দলের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে ওই সব জায়গায় যাওয়ার জন্য, এবং এমন সব লোককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে যাদের উপাচার্য হওয়ার কিংবা এমনকি শিক্ষকতারও তাদের যোগ্যতা নেই, এই ধরনের লোকজন, কিংবা তাদের শিক্ষকের কোনো শিক্ষক হিসেবে তাদের কোনো খ্যাতি নাই। সরকার বিশ্ববিদ্যালয় নিয়ে এত মানে বিশ্ববিদ্যালয় করা বা এর অবকাঠামো নিয়ে এত চিন্তিত, কিন্তু প্রাইমারি বা মাধ্যমিক না এখন পর্যায়ের না, এটা চিন্তা সরকার কি চিন্তা করে এটা শিক্ষা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার না, কারণ এখনো কিছু শিক্ষা নিয়ে আপনি ধরেন অন্তর্বর্তী সরকারের সময়, হ্যাঁ অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলি কমিশন, শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি। এই সরকারে এসে প্রথম যেটা দায়িত্ব ছিল, এই শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেই বলছি যে প্রথম দায়িত্ব ছিল যে শিক্ষা পরিস্থিতিটা প্রথমে পর্যালোচনা করে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা যাতে নতুন যাত্রাটার মধ্যে গতিমুখের মধ্যে পরিবর্তন আসে, সেগুলি না করে হুটহাট এই যে উপাচার্য নিয়োগ করা, প্রতিষ্ঠানগুলোর উপরে একটা খবরদারি তৈরি করা, কিংবা এই যে কনস্ট্রাকশনের জন্য বিরাট বিরাট বাজেট বরাদ্দ, এগুলি শুরু হয়েছে। এগুলি তো অস্থিরতা তৈরি করবে। 24-এর 2রা আগস্ট আপনারা দ্রোহযাত্রা করেছিলেন, এবং দ্রোহযাত্রার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সরকারের পদত্যাগ দাবি করেছিলেন এবং একটা আকাঙ্ক্ষার কথাও বলেছিলেন। সরকার তো চলে গেছে আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, যে সেই আকাঙ্ক্ষা আদৌ কি পূরণ হয়েছে? না, সেগুলি যে হয় নাই সেটা আমি এতক্ষণ আলোচনায় বললাম। এইটা আমাদের ইতিহাসটা, আমি দ্রোহযাত্রার বক্তব্যের সময় বলছিলাম একটা কথা, যে বাংলাদেশের ইতিহাস তো শুধু অত্যাচারের ইতিহাস না, প্রতিরোধেরও ইতিহাস। সেই প্রতিরোধটাই হচ্ছিল তখন। আরেকটা কথা বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাস নির্মাণেরও ইতিহাস। এখন আমার আর 2টা লাইন যোগ করতে ইচ্ছা করে, যে বাংলাদেশের ইতিহাস একই সঙ্গে প্রত্যাশা ভঙ্গেরও ইতিহাস, আবার বাংলাদেশের ইতিহাস বিশ্বাসঘাতকতারও ইতিহাস। তো সবকিছু মিলিয়েই আছে। 24-এ কোনটি হয়েছে? না, 24-এর পরে ওই আগের মুক্তিযুদ্ধের পরে যা যা হয়েছে, 90-এর পরে যা হয়েছে, 24-এর পরে তার থেকে কোনো আলাদা কিছু হয়নি। কিন্তু তবে ডানপন্থার উত্থান কি ঘটেছে? ডানপন্থা তো আর আকাশ থেকে পড়েনি, ডানপন্থা তো তৈরি হচ্ছিল শেখ হাসিনার আমলে। যদি এটা হয় যে কোনো সরকার যদি স্বৈরশাসন থাকে, সেই স্বৈরশাসন টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠানগুলো কাজ করতে দেয় না, গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দেয় না, তখনই এই সমস্ত বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়। তো ওর বিরুদ্ধে তো একটা গণ অভ্যুত্থানই হলো, তারপর যে প্রতিষ্ঠানগুলো তো কাজ করার কথা গণতান্ত্রিকভাবে, কারণ ওই শক্তি বৃদ্ধিটা, আপনি যাদের কথা বললেন যে যারা ধরেন বৈষম্যবাদী, আমি বলি আর কি, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, গ্রাফিতির মধ্যেও সেই ঘোষণাই ছিল। কিন্তু দেখা গেল যে মুখোশ পরা একটা বিরাট গোষ্ঠী, তারা দাপট নিয়ে চলে আসলো এবং অন্তর্বর্তী সরকারের সময় তারা সরকারি পৃষ্ঠপোষকতা পেল, এখনও নানানভাবে প্রশাসনের পৃষ্ঠপোষকতা তারা পাচ্ছে। তো তারা হলো বৈষম্যবাদী। বৈষম্যবাদী মানে কি? মানে হচ্ছে যে তারা শ্রেণী বৈষম্য, জাতিগত বৈষম্য, কিংবা ধর্মগত বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য, এই সমস্ত বৈষম্যের উপরেই তাদের রাজনীতি এবং মতাদর্শ দাঁড়ানো। তো এইটার বিরুদ্ধে লড়াইটাই ছিল গণঅভ্যুত্থান, এবং সেই লড়াইটা অব্যাহত রাখতে হবে। এটি সেক্ষেত্রে মুক্ত চিন্তার যারা মানুষ, মুক্ত চিন্তা বামপন্থী বলে যাদের আমরা অভিহিত করি, তাদেরও একটা ভূমিকা ছিল, কিন্তু তাদের ভূমিকার মধ্যে আবার দোদুল্যমানতাও ছিল, যে তারা কতটা, তারা সামনে আসেনি বলেই তো আপনি এই বৈষম্যবাদীরা সামনে আসতে পেরেছে। না, তাদের স্বীকার করবে, শক্তির দুর্বলতাও আছে, শক্তির দুর্বলতা সমস্যাও আছে, সাংগঠনিক দুর্বলতা আছে, ঐক্যেরও সমস্যা আছে, কিন্তু তাদের দিক থেকে একটা বড় অংশগ্রহণ তো ছিলই, চেষ্টা তো ছিলই। এবং এটা বোঝা যাচ্ছে যে ধরেন সংখ্যাগরিষ্ঠ মানুষ, বিভিন্ন লিঙ্গের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, ধর্মের মানুষ, জাতির মানুষ, তাদের যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন কিংবা প্রত্যাশা, সেটার লড়াইটা অব্যাহত রাখতে হবে। কোনো তাত্ত্বিক গবেষক বলতে চাচ্ছেন যে বামপন্থীরা এই আন্দোলনে যথেষ্ট মানে ভূমিকা রাখেনি বলেই। আমি তো নিজে দেখেছি যে বামপন্থী সংগঠনগুলো
তাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু তাদের সদিচ্ছা কিংবা তাদের সক্রিয়তা এটার কোনো অভাব দেখিনি। এই প্রচারের পিছনেও কোনো অভিসন্ধি আছে বলে মনে করেন যে বামপন্থীরা সেগুলি আন্দোলনে ছিল না? না, এমনি বাম বিরোধী একটা প্রচার তো সারাক্ষণই হয়, সেটা তো ধরেন যারা বৈষম্যবাদী তাদের জন্য দরকার, তাদের কাজে লাগে আর কি। আগে 6 মাস তো সরকার পার করে আসলো, আগামী 6 মাসে সরকারের মানে দেশের চিত্রটা কীভাবে কী দেখেন? এটা তো সরকারের ভূমিকার উপর অনেকখানি নির্ভর করে। সরকারের কিছু কিছু জায়গা তো বড় ধরনের গতিমুখ পরিবর্তন, একটা সরকারের মাঝখানে দেখলাম যে একটা সিদ্ধান্ত, ভালোই সিদ্ধান্ত, সেটা হলো অর্থ বছর পরিবর্তন করা, সেটা একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এই জ্বালানি বিদ্যুৎ নিয়ে সরকার যে দিকে যাচ্ছে, এটা আওয়ামী লীগের রাস্তা। আওয়ামী লীগ সেই সময় যে রাস্তাটা করেছিল, এই সরকারও সেই রাস্তাতে যেতে যাচ্ছে, এবং এটাতে জ্বালানি বিদ্যুৎ সংকটের সমাধান হবে না, বরঞ্চ বিপদটা বাড়বে। কিছু লোকের পকেট ভারী হবে, কিন্তু বিপদটা বাড়বে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও তারা যেভাবে নিয়োগ চালাচ্ছে সেটা পরিবর্তন করা উচিত, এবং করে এটা শিক্ষা নিয়ে সামগ্রিক একটা নীতিমালা দাঁড় করানো উচিত, শিক্ষার পক্ষে এবং প্রাথমিক থেকে শুরু করে পর্যন্ত, উচ্চশিক্ষা পর্যন্ত। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে জোর জবরদস্তি, চাঁদাবাজি, সেগুলি থেকে বের হওয়া দরকার। মানে এগুলি হচ্ছে সরকারের দিক থেকে করণীয়। সরকার এগুলো যদি করে তাইলে হয়তো কিছু, কিন্তু সরকার যদি এগুলি না করে, এই পদগুলি গ্রহণ না করে, তাহলে তো আমাদের আরও বিপদের মধ্যে পড়তে হবে। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে একটা চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে, বাণিজ্য চুক্তি, যেটি নিয়ে বেশ সমালোচনা হয়েছে, আপনারাও সমালোচনা করছেন। এই চুক্তির লাভালাভ কি? অর্থাৎ এই চুক্তি কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে একটা ভয়াবহ পর্ব। এটা যদি বাস্তবায়ন হতে থাকে, এটা কিন্তু এই চুক্তি সংসদে আলোচনা হয় নাই। এটা নির্বাচনের 3 দিন আগে অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে এই চুক্তি স্বাক্ষর করেছে। এই সরকার আসার পরে সংসদে আলোচনা হয়নি। সংসদের সরকারি দল এবং বিরোধী দল তারা বিভিন্ন বিষয়ে বিরোধ থাকলেও এই বিষয়ে দেখা যাচ্ছে খুবই ঐক্যবদ্ধ। এটা একটা বিপজ্জনক বার্তা যে সরকার বিরোধী দল একটা জাতীয় স্বার্থ বিরোধী চুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে আছে, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হচ্ছে না তারা। আর এই কি বিপদ হবে, এটা ধরেন এটা আলাদা বড় আলোচনা, কিন্তু সংক্ষেপে বললে এই বাণিজ্য চুক্তি মানে হচ্ছে আপনার অপ্রয়োজনে অনেক বেশি দামে অনেক ধরনের জিনিস আমদানি করতে হবে। তার ফলে আপনার বাংলাদেশে অনেকগুলো খাতে কর্মসংস্থান, লক্ষ লক্ষ কর্মসংস্থান আঘাতপ্রাপ্ত হবে, এবং আমাদের যে আর্থিক, রাজনৈতিক, সামরিক সব দিক থেকে আমাদের বিপদ হবে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর। যারা এই চুক্তির সমর্থক তারা বলছেন যে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাককে টিকিয়ে রাখতে হলে। না, এটা একটা মিথ্যা কথা, মিথ্যা প্রচার। কারণ তৈরি পোশাক খাতের একটা অংশ যুক্তরাষ্ট্রে যায়, এবং সেটার জন্য সেটাকে মূলা হিসেবে ঝুলিয়ে বাকি সকল অর্থনীতিকে বিপদগ্রস্ত করা, শুধু অর্থনীতি না তো, সামরিক খাত, অন্যান্য দেশের সাথে আমরা কি করব, বাণিজ্য করব, চুক্তি করব, সেটাও কিন্তু নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের স্বার্থ অনুযায়ী। কিন্তু গার্মেন্টসে তারা বলছে যে গার্মেন্টসে নতুন কোনো শুল্ক আরোপিত হবে না যদি আমরা তাদের কাছ থেকে তুলা কিনি। তারপরে কতটা দিবে সেটাও তারা ঠিক করবে, এবং সেই তুলা কিন্তু অনেক কম দামে আমরা অন্য দেশ থেকে এখন কিনতে পারি। তো এগুলি হচ্ছে এই শুধুমাত্র যেটা অস্বচ্ছ এবং অসম্পূর্ণ একটা প্রতিশ্রুতির ভিত্তিতে পুরো অর্থনীতি, রাজনীতির ভবিষ্যৎকে আপনি জলাঞ্জলি। এই যে আপনি বললেন যে রিনিউয়েবল এনার্জি দিতে যাচ্ছে সরকার, এলএনজি আমদানি করতে হবে 15 বছর বাধ্যতামূলকভাবে যুক্তরাষ্ট্র থেকে, এটা মার্কিন বাণিজ্য চুক্তিতে আছে। আপনি রিনিউয়েবল এনার্জি করে কি করবেন? আপনি তো এটা চুক্তিতে স্বাক্ষর করে আছেন। তো তার ফলে এই ধরনের চুক্তির কারণে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে। আপনি কি চুক্তি বাতিল চান না সংশোধন চান? অবশ্যই বাতিল করতে হবে এই চুক্তি। আমরা এই চুক্তি বাতিলের দাবিতে, এবং ফুলবাড়ি গণ অভ্যুত্থানের যে 20 বছর পূর্তি হচ্ছে আগামী 26শে আগস্ট, সেইটা উপলক্ষে ফুলবাড়ি যে চুক্তিটা স্বাক্ষর করেছিল তৎকালীন বিএনপি সরকার, সেই চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি এবং মার্কিন বাণিজ্য চুক্তির বাতিলের দাবিতে আমরা আগামী 24 থেকে 26 একটা প্রচার যাত্রা করছি। ঢাকা থেকে 24 তারিখ রওনা হব, আর 26 তারিখ ফুলবাড়ি গণ অভ্যুত্থান ফুলবাড়ি দিবসে ফুলবাড়িতে এটার সমাপনী হবে, এবং তারপরে নতুন কর্মসূচি আসবে। আমরা আশা করি জনগণের বিরুদ্ধে যায়, দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কর্মসূচি সরকার, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না, বরং জনের স্বার্থে এবং জাতীয় স্বার্থেই তাদের সমস্ত নীতি পরিকল্পনা নিয়োজিত থাকবে।
এবং এই মুহূর্তে জ্বালানি সংকট উত্তরণে বাস্তবভিত্তিক কর্মসূচি নেবে এবং এক্ষেত্রে এই খাতে যে দুর্বলতা আছে, যে চুরি অপচয় আছে, সেটি রোধ করবে। কেবল কমিশন বাণিজ্য বাড়ানোর জন্যে কোনো কর্মসূচি নেবে না। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। অধ্যাপক আনু মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।